চেষ্টা করব। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ লড়াকু নেত্রী শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, আরেক সাধারণ সম্পাদিকা আরেক নেত্রী আমাদের দলের লড়াকু নেত্রী শ্রীমতী শশী অগ্নিহোত্রী, সহসভানেত্রী বোন তনুজা চক্রবর্তী মহোদয়া, আমাদের প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, আমাদের মিডিয়ার যিনি দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর বিমল শঙ্কর নন্দ, এবং এই রাজারহাট নিউ টাউনের স্থানীয় বিধায়ক, যাকে আমি সব জায়গায় বলি নেতা নয় কর্মী, পীযূষ কানোডিয়া। আমরা আজকে মিলিত হয়েছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় জনপ্রিয় নেতা, আমাদের দেশের 140 কোটি মানুষের গর্বের এবং হৃদয়ের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে একটানা সর্বোচ্চ দিন প্রধানমন্ত্রী থাকার এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছেন। তার 12 বছর সম্পূর্ণ হওয়ার উদ্দেশ্যে তার জনকল্যাণ, দেশ সেবা এবং ভারতবর্ষকে পুনর্নির্মাণের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা তিনি রেখেছেন সে বিষয়ে উল্লেখ করার জন্য শুধুমাত্র 12 বছর পূরণ নয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে বলতে ভালোবাসেন না, প্রধান সেবক হিসেবে বলতে ভালোবাসেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেও এই বছর অক্টোবর মাসে 25 বছর পূর্ণ করবেন। স্বাভাবিকভাবে যিনি নিজেকে প্রধান সেবক হিসেবে দেশের জন্য তিনি তার পুরো জীবনের একটা বিরাট অংশ দেশের জন্য তিনি কাজ করে চলেছেন, তাকে আমরা সবাই শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং সকলে তার দীর্ঘায়ু কামনা করি। এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত ভি বিকাশ ভি, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া। আমরা যদি রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যোগদান, অবদান এবং কৃতিত্বকে সামনে তুলে ধরি, তাহলে দেখবেন অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে। আমরা একটু আগে একটি ছোট্ট প্রদর্শনীর উদ্বোধন করেছি। এই প্রদর্শনীতে ওনার সমস্ত জনহিতকর, জনকল্যাণমূলক কাজ, যা বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, তার সবটা দিতে গেলে আমাদের বড় মাঠে যেতে হবে। তার মধ্যেও যে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি ভারতবর্ষে করেছেন, সেটা পরিকাঠামোগত উন্নয়নে হতে পারে, জাতীয় সড়ক নির্মাণে হতে পারে, রেলপথ সম্প্রসারণে হতে পারে, নতুন বিমানবন্দর নির্মাণে হতে পারে, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম ইত্যাদি নির্মাণে হতে পারে, অথবা এইমসের মতো অসংখ্য হসপিটাল এবং জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণের মতো হতে পারে।
এগুলো তো অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। এর বাইরেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ, তাকে প্রকৃতপক্ষে কার্যকর করার কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। তার সময়কালে বিশেষ করে নারী শক্তি বন্ধন, লাখপতি দিদি থেকে শুরু করে তার যে মূল 5টি উন্নয়নমূলক কাজ তিনি করেছিলেন, তার মধ্যে স্বচ্ছ ভারতের আওতায় দেশব্যাপী 14 কোটি শৌচালয় নির্মাণ, যা আমাদের মা বোন দিদিদের লজ্জা নিবারণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন। দ্বিতীয় কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা আজকে 5 কোটি ছুঁই ছুঁই, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক তিনি আমাদের মা বোন দিদিদের করেছেন। অর্থাৎ সরকার বা পঞ্চায়েতের সঙ্গে আবাস যোজনার এগ্রিমেন্ট ওই বাড়ির যিনি সিনিয়র মহিলা তার সঙ্গে হয়েছে, এটাও একটা উল্লেখযোগ্য দিক। এর বাইরেও 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মধ্য দিয়ে তাদের প্রত্যেক মাসে ফ্রি রেশন দেওয়া, এটাও একটা উল্লেখযোগ্য দিক, আপনারা জানেন। এর সাথে জল জীবন মিশনের নলে জল, পরিশ্রুত পানীয় জল এবং পিএম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী সূর্য ঘর, অসংখ্য এই ধরনের উদাহরণ রয়েছে। সেক্ষেত্রে আমাদের একাত্ম মানববাদের সঠিক প্রয়োগ এবং নারী শক্তিকে তাদের যে প্রয়োজনীয়, যারা মূলত সংসার পরিচালনা করেন, তাদের যে মূল সুবিধাগুলি তিনি এই তার বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের 12 বছরে তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা শুধু তাই নয়, আমাদের মহিলাদের 1/3 লোকসভা বিধানসভায় সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে বলুন, অথবা নারী নিরাপত্তার ক্ষেত্রে একাধিক আইন এবং উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারত মাতাকে আরো সুরক্ষিত করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে পরিকাঠামোগত উন্নয়ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এই সময়কালে 4 লাখ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে। অন্নদাতা কৃষকরা, তাদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি শুধু নয়, একাধিক কর্মসূচি এই সময়ে দেখা গেছে। তার মধ্যে কৃষি উৎপাদনে 71% বৃদ্ধি, 12 লাখ মেট্রিক টন এবং বিশাল পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড এই সময়ে হয়েছে। সার সহ তাদের উৎপাদিত কৃষিজ ফসলের উপযুক্ত দাম, এমএসপি, এটা একটা কৃষকদের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলস্টোন বলে আমরা মনে করি। দুগ্ধ উৎপাদনকারী সবচেয়ে বৃহৎ দেশ হিসেবে ভারতবর্ষকে তিনি সামনে এনেছেন। এই সময়কালে 61.8% দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা সর্বমোট 247 মিলিয়ন টনেরও বেশি হয়ে গেছে এই সময়কালে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, এইটার মধ্য দিয়ে যে এলাকাতে সেচের ব্যবস্থা নেই, যে এলাকায় কৃষকরা কেবলমাত্র বর্ষার জলের উপরে নির্ভর করে, আজকে সেখানেও ওই উল্লেখযোগ্য সাফল্য আমরা পেয়েছি। জাতীয় সড়ক নির্মাণে আপনারা জানেন
2014 সালে মোট 91,287 কিলোমিটার জাতীয় সড়ক ছিল। আজ সেই নেটওয়ার্ক বৃদ্ধি পেয়ে 1.46 লাখ কিলোমিটারেরও বেশি হয়েছে এবং 14 সালে যেখানে প্রতিদিন জাতীয় সড়ক নির্মাণের গড় ছিল 11.6 কিলোমিটার, আজকে সেই গড় 3 গুণ বৃদ্ধি পেয়ে 34 কিলোমিটার প্রতিদিন হয়েছে। দুর্গম এলাকাগুলিতে উন্নয়ন, চেনাব ব্রিজ, নতুন পাম্বান ব্রিজ এবং অটল টানেলের মতো অসম্ভবকে সম্ভব করার কাজ এই সময়কালে হয়েছে। 2014 সালে রেলের আধুনিকীকরণ একটি স্বপ্ন ছিল। ভারতীয় রেলের 99.4% বেশি ব্রডগেজ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। দেশ জুড়ে 1317টি বেশি রেল স্টেশন অমৃত ভারত স্টেশন যোজনার অন্তর্ভুক্ত করে আধুনিক মানের রেল স্টেশন তৈরি করা হয়েছে। এর বাইরেও বিশ্বমানের মাল্টি মডাল কানেক্টিভিটি তৈরি করেছে রেল এবং বন্দে ভারতের মতো ট্রেনগুলি আজকে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারতবর্ষের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে সংযোগ করছে। এখন অবধি 164টির বেশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি হয়েছে। স্বাধীন ভারতে 67 বছরে দেশে মোট এয়ারপোর্টের সংখ্যা ছিল 74টি। গত 12 বছরে মোদিজির নেতৃত্বে 90টির বেশি নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে, যার ফলে আমাদের দেশে এখন এয়ারপোর্টের সংখ্যা 164 পার করে গেছে। উড়ান যোজনাতে আজকে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, আজকে যারা লো ইনকাম গ্রুপ, তারাও আজকে প্লেনে চড়তে পারছেন, যেটা বিগত দিনে ধনীদের ক্ষেত্রে একটা ব্যবস্থা ছিল যাতায়াতের। সেই ব্যবস্থা আজ সাধারণ মানুষের কাছে প্রধান শিক্ষক হিসেবে মোদিজি তৈরি করেছেন। প্রযুক্তি থেকে জনকল্যাণ, ইজ অব লিভিং, সহজ জীবনযাত্রা, ইজ অব ডুইং বিজনেস। আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 142 থেকে লাফিয়ে সেটা 63তম স্থানে চলে এসেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান অথবা উত্তর ভারতের বিকাশ, দিল এবং দিল্লি উভয়ের কাছাকাছি আমরা আজকে পৌঁছে যেতে পেরেছি। এর বাইরেও ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক শক্তি, এর ফলে স্বচ্ছতা এসেছে। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যয়, অর্থনৈতিক প্রতারণার হাত থেকে তারা মুক্তি পেয়েছেন এবং আমাদের ডিবিটি ব্যবস্থার মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে অধিকাংশ সামাজিক কর্মসূচি সহ তাদের যে অধিকার, সেই অধিকার কার্যকর হয়েছে একটি স্বচ্ছতার ব্যবস্থার মধ্য দিয়ে। উৎপাদন এবং কর্মসংস্থান, আত্মনির্ভর ভারত, এক্ষেত্রে মার্চ 2026 পর্যন্ত প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ যোজনায় 20 লাখ কোটি টাকারও বেশি রেকর্ড বিক্রি নথিভুক্ত হয়েছে। পিএলআই যোজনার সবচেয়ে বড় সাফল্য, এটি আমাদের দেশের যুবকদের জন্য 12 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা লক্ষ লক্ষ পরিবারের মুখে হাসি এনেছে। গত 1 দশকে মেক ইন ইন্ডিয়া, উৎপাদন ভিত্তিক সাহসী সংস্কার, দূরদর্শী নীতিকে ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করেছে। ভারতে ইলেকট্রনিক উৎপাদন 2014-15-তে যেখানে 1.9 লাখ কোটি টাকা ছিল, সেটা বেড়ে আমাদের 24-25 অর্থবর্ষে 11.3 লাখ কোটি টাকায় পরিণত হয়েছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম 1.6 লাখ কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি সহ 12টি
প্রকল্প মঞ্জুর করেছে ভারত সরকার, এবং মেক ইন ইন্ডিয়া চিপ পুরো বিশ্বকে শক্তি দেবে। ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ, যেখানে 2014 সালে আমরা 90% মোবাইল আমদানি করতাম। আমাদের মোবাইল উৎপাদনে 163 গুণের অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছে, যেখানে 300টির বেশি ইউনিট কাজ করছে, যা 2014-তে মাত্র 2টি ইউনিট ছিল। এই রকম স্টার্ট আপ সংস্কৃতি ও পরিবেশ সেক্ষেত্রে সহ প্রতিটা ক্ষেত্রে আপনারা যদি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ দ্রুত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এবং বিশ্বগুরুতে পরিণত হওয়ার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে গেছে। 50% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্ধারিত সময়ে 5 বছর আগেই অর্জন করেছে। ভারত এখন পর্যন্ত অজীবাশ্ম জ্বালানি উৎস থেকে মোট 283.46 মেগাওয়াট ক্ষমতা স্থাপন করা হয়েছে। নবীকরণযোগ্য শক্তি রিনিউয়েবল এনার্জি স্থাপিত ক্ষমতার দিক থেকেও ভারত বৈশ্বিক স্তরে 4র্থ স্থানে রয়েছে। সাংস্কৃতিক পুনর্জাগরণ এবং উন্নয়ন ভারতের সংকল্প। সেই জন্য আমরা যে মূল আধার সেক্ষেত্রে বলেছি বিকাশ ভি বিরাসত ভি, এবং এই উন্নয়ন এবং ঐতিহ্য দুয়ের মেলবন্ধনে 500 বছরের প্রতীক্ষার পর অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের বিশাল এবং দিব্য মন্দির নির্মাণ হয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির করিডর, উজ্জয়িনীতে শ্রী মহাকাল লোকের নির্মাণ, কেদারনাথ ধামের গৌরবময় পুনর্নির্মাণ কোটি কোটি ভারতীয় আস্থার সম্মান বাড়িয়েছে। এই বছরে আমাদের বুদ্ধ সার্কিট এবং রাম সার্কিটের সুপরিকল্পিত উন্নয়ন করা হয়েছে, এবং প্রসাদ যোজনার অধীন 1700 কোটি টাকারও বেশি ব্যয় করে তীর্থক্ষেত্রগুলির খোলনলচে বদলে দেওয়া হয়েছে। 2014 থেকে শুরু হওয়া এই উন্নয়ন ও বিশ্বাসের যাত্রা থামার নয়। 12 বছর আমাদের এই সেবা ও সুশাসন দেশের প্রতিটি দরিদ্র, কৃষক, যুব, নারীর জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে। এখন বিকশিত ভারতের সংকল্পে সাথে জনকল্যাণ ও ক্ষমতায়নের ধারা অবিরাম বয়ে চলেছে। আসুন আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একজোট হয়ে একটি শক্তিশালী, সমৃদ্ধ, উন্নত ভারত গঠনের আমাদের যোগদান এবং অবদান রাখি। 140 কোটি দেশবাসীর বিশ্বাসের জয়। এই বিশ্বাসই আমাদের 2047 সালে বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে আমরা সফল হব। এটাই আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল। মাননীয় মোদীজির কার্যকালে এমন অসংখ্য বিষয় রয়েছে, এমন অসংখ্য তথ্য ডাটা রয়েছে, যা আমরা দিতে যদি সম্পূর্ণভাবে সুযোগ পাই বা শুরু করি 24 ঘন্টাও পেরিয়ে যাবে। তাই মূল বিষয়বস্তুগুলি আমরা আপনাদের কাছে রাখলাম। প্রদর্শনীতে খানিকটা বিস্তারিতভাবে তথ্যগুলি রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার মিডিয়া সেন্টার থেকে এই সংক্রান্ত মুদ্রিত প্রিন্টেড কপি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আপনাদেরকে হ্যান্ড টু হ্যান্ডও দেওয়ার ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে করা হবে। সেখানে সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। 14 সালের অবস্থা আর আজ 26 সালের বিশ্বগুরু হতে চলা ভারতবর্ষের বর্তমান অবস্থা। আমাদের লক্ষ্য একটাই, 2047 বিকশিত ভারত। এই লক্ষ্য নিয়েই প্রতিটি দেশবাসী কাজ করবে, পশ্চিমবঙ্গবাসী কাজ করবে। এখানে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। 1 মাসেরও কিছুটা বেশি সময়কালের এই সরকার মোদিজির নেতৃত্বে যে সমস্ত কর্মসূচি অন্য রাজ্যগুলো সুবিধা পাচ্ছেন, সেই সুবিধা সুযোগে আমরা অন্তর্ভুক্ত হয়েছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের ক্ষেত্রে তার ঐকান্তিক হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটা দপ্তরের মন্ত্রীরা এখানে আসছেন
আমরাও দিল্লিতে যাচ্ছি, নানা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী তারকেশ্বরে আসবেন। সেখান থেকেও দেশ এবং রাজ্যের উন্নয়নের নানা কর্মসূচি তার হস্তে আমরা উদ্বোধন করব, এই অপেক্ষায় আমরা আছি। ये प्रेस कॉन्फ्रेंस जब चल रहा था तब हमारी बीच हमारी नेशनल जो टीम बना है, ये 12 साल का कार्यक्रम को लेकर उनका जो पश्चिम बंगाल और दूसरा बहु प्रदेश में जो प्रभारी है हमारी विनोद सोनकर जी, मैं पश्चिम बंगाल प्रदेश बीजेपी की ओर से और मेरे ओर से तहे दिल से उनको आभार प्रकट करता हूँ। सम्माननीय विनोद सोनकर जी के অঙ্গবস্ত্র দিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন সম্মাননীয়া শশী অগ্নিহোত্রী দিদি। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই প্রেস কনফারেন্স যে ডবল ইঞ্জিন সরকার, সমৃদ্ধ ভারত এবং সেই সমৃদ্ধ সশক্ত ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ যে অগ্রণী ভূমিকা পালন করবে এবং আগামী দিনে ভারতের প্রথম সারির 3টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে পশ্চিমবঙ্গকে পরিণত করার যে তপস্যা মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা করছেন, তাতে পশ্চিমবঙ্গের মানুষ আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছে। ভারতের উন্নয়নের গতির সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়নকে একই রাস্তায় চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, একই গতিতে সংযোগ করার জন্য সরকারি ক্ষেত্রে সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যসভার সম্মাননীয় সাংসদ, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মাননীয় সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য বিজেপির যারা কার্যকর্তা, তারা নিরন্তর সরকারের সঙ্গে সহযোগিতা করে চলেছেন এবং এটা আমাদের অঙ্গীকার। আমরা এখন কিছু প্রশ্ন আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে নেব। আমি এখান থেকে নাম ঘোষণা করার পরে যে আমাদের ভলান্টিয়াররা আছেন তারা মাইক্রোফোন নিয়ে যাবেন। রোহিত খান্না, টাইমস অফ ইন্ডিয়া, দয়া করে হাত তুলবেন পেছনে। শুভেন্দুবাবু, আপনি যখন নীতি আয়োগের মিটিং অ্যাটেন্ড করেছেন তখন এই রাজ্যের কিছু সমস্যার কথা আপনি ছুঁয়ে গেছিলেন। আপনার কি মনে হয় যে এই রাজ্যের জন্যে বিশেষ কোনো আর্থিক সহায়তা বা স্পেশাল প্যাকেজের প্রয়োজন রয়েছে? আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সংসদ তারা হয়তো আগামী 14ই জুন একটা মোশন আনতে চলেছে বলে তারা জানিয়েছে, যেখানে পুশিন তার বিরোধিতা তারা করবে। এই পরিস্থিতি পুশিন এখান থেকে যে যাদেরকে আমরা পুশব্যাক করছি ওরা পুশিন হিসেবে দেখছে, তো সেটা নিয়ে আপনার কিছু মনে হয় কিনা? প্রথমটার উত্তর আপনাকে দিয়ে দিই, দ্বিতীয়টার উত্তর আমি দেব না। একটা বহির্দেশের পার্লামেন্টে কোনো বিষয় তারা আনবেন, এটা তো আপনার মুখ থেকে শুনছি। যদি আনে তার জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে এবং আর বাংলাদেশ বর্ডারটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, 5টা রাজ্যে আছে। এই ব্যাপারে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। দে উইল স্পিক ইফ নেসেসারি, ইটস নট মাই সাবজেক্ট। আর প্রথমত আপনি যে বিষয়টা রেখেছেন সেটা হলো
স্পেশাল প্যাকেজ। স্পেশাল প্যাকেজের মানেটা কি আমি জানি না, কিন্তু ভারত সরকারের যে সমস্ত উন্নয়নমূলক স্কিম প্রত্যেকটা দপ্তরে, তার বিরোধিতা করা, অংশগ্রহণ না করা এবং পশ্চিমবাংলার 11 কোটি জনগণকে তার সুযোগ এবং সুবিধা না পাইয়ে দেওয়ার কাজটা বিগত সরকার করে গেছেন। আর আপনি যদি বলেন জনকল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তার ভূমিকা কি ছিল, তাহলে ইউপিএ 1 এবং ইউপিএ 2, যে ইউপিএ 2তে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজেও 3 বছর মন্ত্রী ছিলেন, তার দল সেখানে যুক্ত ছিল, তাহলে যদি দেখেন যে 4 থেকে 14 2,65,000 কোটি টাকা ইউপিএ 1 এবং ইউপিএ 2 দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। এখানে বিজেপি সরকার না থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 থেকে 2025-এর 31শে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে 12 লক্ষ কোটি টাকা দিয়েছেন। এবারে আপনি যদি একটার পর একটা তথ্য চান স্কিম ওয়াইজ, তারও রেডি রেফারেন্স আমার কাছে আছে। একটা উদাহরণ শুধু দেব, 4 থেকে 14 প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিগত ইউপিএ সরকার গরিব এবং প্রান্তিক মানুষ, অর্থনৈতিক দুর্বল মানুষ, কাঁচা বাড়িতে থাকা মানুষ, বিপজ্জনক ঝুঁকি নিয়ে পরিবারকে রাখা মানুষজন, যেখানে মাত্র 4,666 কোটি টাকা পেয়েছিলেন, সেখানে 4 থেকে 23 পর্যন্ত মাননীয় মোদীজির নেতৃত্বে ভারত সরকার 40 লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি 30,000 কোটি টাকা দিয়েছেন। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন, মাত্র 1 মাস কয়েকটা দিন। এই অর্থবর্ষে, যা 31শে মার্চ 2027-এ শেষ হবে, তারপরে আপনি নিজেই ডবল ইঞ্জিনের প্রচারক হয়ে যাবেন, আমাদের আর প্রচার করার দরকার হবে না। এক্ষেত্রেও আপনি যদি কয়েকটা উদাহরণ আমার কাছে চান, উদাহরণ 1,43,00,000 পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা। উদাহরণ 2, প্রধানমন্ত্রী সূর্যঘর কর্মসূচি রাজ্যে চালু করা। উদাহরণ 3, জল জীবন মিশনে 27,000 কোটি তো লুট করে নিয়েছেন ভারত সরকারের। যে কোনো একটা গ্রামে যাবেন, আমি তো বিভিন্ন জেলাতে, বিভিন্ন 2-3টি জেলাকে নিয়ে নিয়ে প্রশাসনিক সভা করছি, সেখানে আমাদের ওরা ডাকতো না, আমরা ওদের ডাকছি। ওদেরকে জিজ্ঞেস করছি জল গেছে, 27,000 কোটি টাকা কোথায় গেল? ওদেরই এমএলএ এমপিরা বলছেন নল গেছে কিন্তু জল যায়নি। আমরা 39,000 কোটি টাকার এগ্রিমেন্ট করেছি আগামী অর্থবর্ষে। শুধু তাই নয়, মানরেগা এই মাসে শেষ হয়ে যাবে, আপনারা জানেন। এটা তো আগামী 20 দিনের জন্য। আমরা 2 দিন আগে চালু করেছি। 700 কোটি টাকা ভারত সরকার আমাদের ট্রান্সফার করে দিয়েছে, স্যাংশন লেটার আমার হাতে দিয়েছে। আমি মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষের হাতে সেই স্যাংশন লেটার দিয়ে দিয়েছি। এবং যে নতুন স্কিমটি আসছে, 125 দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষরা, বিকশিত ভারত জি রামজি, এটাতে আগামী অর্থবর্ষে, অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস পরের অর্থবর্ষের 3 মাস, অর্থাৎ 2026 এবং 27, ভারত সরকার 8,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছেন। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে এবং একটা রূপরেখা, যদিও এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, 22 তারিখে আপনারা বুঝতে পারবেন যে এই সরকার অর্থনীতিকে সামলে নিয়ে পশ্চিমবঙ্গকে
একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে, যা আগামী দিনে অর্থনৈতিক স্বনির্ভর এবং আত্মনির্ভর পশ্চিমবাংলা তৈরি হবে। মাননীয় মোদিজির ভোকাল ফর লোকাল এবং নির্ভরশীলতা নয়, আত্মনির্ভরতা, সেই মন্ত্রেই পশ্চিমবাংলার ডবল ইঞ্জিন বিজেপি সরকার এগিয়ে যাবে। এএনআই উজ্জ্বল মাইক্রোফোন দিচ্ছে। दादा गुड मॉर्निंग। जिस तरह से आपने 12 साल जो उपलब्धियां हैं सरकार की उसके बारे में आपने बताया है, आपकी सरकार को भी लगभग 1 महीना का लगभग हो चुका है। लगातार जिस तरह की आपने जो काम को अभी देखा जा रहा है, जो इम्प्लीमेंट्स कर रहे हैं या मीटिंग्स कर रहे हैं, तो कोऑर्डिनेशन की बात कर रहे थे पहले डबल इंजन सरकार की, तो एक बड़ा गैप जो अभी आप केंद्र सरकार और राज्य सरकार में देखा गया था इससे पहले सरकार में, तो कितना बड़ा चैलेंज अभी तक आपको लग रहा है और किस तरह से आगे और प्लान कर रहे हैं? क्योंकि डबल इंजन की सरकार का जो एक मोटिवेशन है, चाहे मैनिफेस्टो में आप लोगों ने बात किया था, बॉर्डर्स इशू है, बॉर्डर्स का आपने ज़मीन दिया है, तो अभी तक और क्या क्या आगे हैं और किस तरह से इसको प्लान आउट कर रहे हैं? और थोड़ा हिंदी में भी 12 साल वाला थोड़ा बता दें प्लीज़। देखिए, आज का ये प्रेस कॉन्फ्रेंस पूरा देश में हो रहा है, नेशनल लेवल में हो गया और देश में हर प्रदेश में प्रदेश अध्यक्ष और चीफ मिनिस्टर, जहां चीफ मिनिस्टर नहीं है, लीडर ऑफ अपोजिशन और प्रदेश अध्यक्ष कर रहा है। ये प्रेस कॉन्फ्रेंस का मेन एम एंड ऑब्जेक्ट और एजेंडा है विश्व की सबसे लोकप्रिय नेता हमारी देश के प्रधानमंत्री मोदी जी का जो लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर, उन्होंने जो नया रिकॉर्ड बनाया, उनके ऊपर 12 साल का कितना कितना काम हुआ है उसके ऊपर। इसके लिए ये जो प्रेस मीडिया रूम है उनका बाहर एक एग्जीबिशन भी हम लोग लगाया, उसमें सब मोदी जी का इतना प्रोग्राम है, इतना प्रोजेक्ट है, इतना स्कीम है, और जो स्कीम इम्प्लीमेंटेशन हो गया है उनका मूलभूत सुविधा आप नागरिक को मिल रहा है, जनता को मिल रहा है। जैसे कलकत्ता का जनता को मेट्रो का सुविधा भी मिल रहा है, हमारी पूरा प्रदेश का जनता को वंदे भारत का स्पेशल बेनिफिट मिल रहा है, कल्याणी एम्स में इलाज की व्यवस्था मिल रहा है, 54 लाख किसान का पीएम किसान सम्मान निधि का रुपया अपने खाते में मिल रहा है, 3 लाख लाखपति दीदी बना है, 74 लाख शौचालय बना है, 40 लाख बंगाल में प्रधानमंत्री आवास योजना का घर मोदी जी ने दिया है, ये लोग लौटा है। जल जीवन मिशन का 27,000 करोड़ दिया है, नल तो है लेकिन पानी नहीं है। बंगाल में भी आया है लेकिन बीच में थोड़ा डीरेल भी कर दिया। इसलिए हम लोग पूरा देश में जिस तरीके से मोदी जी काम किया, राजमार्ग से लेकर नया रेल लाइन से लेकर वंदे भारत से लेकर एम्स से लेकर आईआईटी लाइक एजुकेशनल इंस्टीट्यूशन से लेकर ये जो पूरा काम हुआ है उसके ऊपर आज की प्रेस वार्ता था। इसमें हम लोग ज्यादा दिन नहीं हुआ है, 5 हफ्ता चल रहा है, पश्चिम बंगाल का नया सरकार आया है। ये सरकार मोदी जी का नेतृत्व में उनका आशीर्वाद लेते हुए हम लोग काम करेगा, उनका गाइडेंस में काम करेगा, और इतना कम दिन के अंदर हम लोग भी कुछ काम किया है और डबल इंजन का फायदा धीरे धीरे जनता को मिलना शुरू भी हो गया है, शुरू भी आने वाला दिन में हो जाएगा। प्रदेश की सरकार का काम का बारे में आपने पूछा, जो पहले देश की सुरक्षा का बात था, हम लोग बीएसएफ को जमीन हैंडओवर करने का काम कर दिया, वो डेली हैंडओवर हो रहा है। अब तो 100 किलोमीटर के आसपास की जमीन हम लोग हैंडओवर कर दिया है। नॉर्थ बंगाल में कुछ एरिया जो चिकन लेग से लगा हुआ है उसमें
फेंसिंग का काम बीएसएफ चालू भी कर दिया है, आपने देखा है। हम लोग समयबद्ध तरीके से ये भी पूरा करने का काम करूंगा, ये देश की सुरक्षा का सवाल है। दूसरा, भारतीय न्याय संहिता बंगाल में चालू नहीं था और लोग चालू कर दिया हम लोग। सेंसस का काम बंद पड़ा हुआ था, इसमें कोई राजनीति नहीं है देश का, ये तो सेंसस का काम कॉन्स्टिट्यूशनली सरकार को करना चाहिए। लेकिन 16 मई 2025 देश की गृह मंत्री जी ने लेटर भेजा एक सीएम को, उन्होंने कुछ नहीं किया। एक साल बाद हम लोग का सरकार, बीजेपी का सरकार ये काम टेकअप किया। जल जीवन मिशन का एग्रीमेंट हुआ है 39,000 करोड़। आयुष्मान भारत का एग्रीमेंट दिल्ली में हो गया, 1 करोड़ 43 लाख फैमिली आइडेंटिफाई हो गया जिसको आयुष्मान भारत का कार्ड मिलेगा। प्रधानमंत्री सूर्य घर हम लोग टेकअप कर लिया, जिसमें लो इनकम ग्रुप का इलेक्ट्रिक का जो खर्च हो रहा है महीने में वो भी बंद हो जाएगा। बाकी कृषि क्षेत्र से लेकर एम्प्लॉयमेंट से लेकर इंडस्ट्री से लेकर हमारी लघु उद्योग से लेकर सब में काम और चालू हो गया है। रेल मंत्री खुद आया था यहाँ पश्चिम बंगाल में। 100 से ज्यादा अमृत भारत स्टेशन चल रहा है निर्माण। 500 के आसपास आरओबी और अंडरपासेस एनओसी हम लोग दे दिया है। 61 न्यू रेलवे प्रोजेक्ट, उनका जमीन के लिए भी डिस्ट्रिक्ट मजिस्ट्रेट को, जो लैंड एक्विजिशन अथॉरिटी है, लैंड परचेजिंग अथॉरिटी है, उनको डायरेक्शन मिल गया है। मैं कितना बात बोलूं हमको, ये बोलते बोलते तो लंबा हो जाएगा, मुझे मालदा जाना पड़ेगा। आप सब देखते रहिए, जो विश्वास के साथ मोदी जी का गारंटी के नाम पर बंगाल में भाजपा सरकार बनाया, उसका पूरा के पूरा रक्षा करने का काम भारतीय जनता पार्टी का ही सरकार करेगा। अब डबल इंजन का जो बेनिफिट पश्चिम बंगाल का जनता को मिलेगा, वो फिशरमैन सेक्टर हो सकता है, वो पहाड़ हो सकता है, पुरुलिया बांकुड़ा का जंगल महल हो सकता है, शेड्यूल कास्ट हो सकता है, शेड्यूल ट्राइब हो सकता है। हम लोग धोती आबा का प्रोग्राम चालू कर दिया। बॉर्डर एरिया में वाइब्रेंट विलेज का काम चालू कर दिया 9 हमारी बॉर्डर डिस्ट्रिक्ट में। झाड़ग्राम में लाइवलीहुड एनहेंस करने के लिए स्पेशल प्रोग्राम भारत सरकार की, वो भी हम लोग टेकअप कर लिया। अब देखते रहना कैसे बंगाल आगे बढ़ेगा। और हमारी देश की कल्चरल डिवोशनल कैपिटल है बंगाल, ये बंगाल किस तरीके से खड़ा हो जाए ना। आप सब लोग 21 तारीख सुबह सुबह जोगा में आ जाना, कलकत्ता में हो रहा है, प्रधानमंत्री जी खुद रहेगा, सब लोग पार्टिसिपेट कीजिए। आज से थोड़ा योगा प्रैक्टिस चालू कर लीजिए, यही मेरा गुंजाइश है। प्रदीप्ता तपादार, चीफ रिपोर्टर, पीटीआई। গুড মর্নিং গুড মর্নিং স্যার। আমার প্রশ্নটা হচ্ছে কি, কিছুদিন আগে বিজেপি স্টেট প্রেসিডেন্ট পপুলেশন কন্ট্রোল এবং ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে কিছু কথা বলেন। তো আপনার সরকার বা আপনাদের বিজেপি সরকার কি পশ্চিমবঙ্গে ফ্যামিলি প্ল্যানিং বা চাইল্ড কন্ট্রোলের কোনো পলিসি বা কোনো নতুন নিয়ম আনছেন বা পরিকল্পনা আছে? সরকারটা ভারতীয় জনতা পার্টি পরিচালিত এবং প্রদেশ সভাপতি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি নন, একজন প্রাজ্ঞ বিচক্ষণ এই রাজ্যের নেতা। তিনি কয়েক দশক ধরে এই বিচারধারা এবং আদর্শকে প্রতিষ্ঠা করার লড়াই করছেন। উনি যে ধরনের পরামর্শ দিয়েছেন বা দেবেন সে বিষয়ে ভারতীয় জনতা পার্টি পরিচালিত বর্তমান সরকার যত্নবান থাকবে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা নিশ্চয়ই তার সঙ্গে আমি করব। এই বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি, তাই এক্ষুনি প্রাথমিকভাবে এই বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু অনেক বিষয় তার পরামর্শ সরকার নিচ্ছে, অনেক কর্মসূচিতে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে উপস্থিত থাকছেন এবং
যেটা মুখ্যমন্ত্রীকে বলো বলে ছিল, সেই নাম পরিবর্তনের ক্ষেত্রে আমরা মাননীয় রাজ্যসভার সাংসদ, এই রাজ্যের অত্যন্ত বিচক্ষণ বাগ্মী একজন নেতা শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে দায়িত্ব দিয়েছিলাম নাম চুজ করার জন্য। সেই নাম তিনি সিলেকশন করে দিয়েছেন, যেটা আমাদের চলছে। উনার বিভিন্ন পরামর্শ গাইডেন্স নিয়ে বর্তমান সরকার চলবে এবং মুখ্যমন্ত্রী আর মাননীয় রাজ্যসভার সাংসদ বিজেপি প্রদেশ সভাপতির মধ্যে আমরা কথাবার্তা বলে আমাদের সংবিধান সর্বোপরি, সংবিধানকে হাতে ছুঁয়ে আমরা শপথ নিয়েছি এবং আমরা দুজনেই সংবিধানের প্রতি আমাদের যে আনুগত্য, প্রশ্নাতীত আস্থা রয়েছে। সংবিধান এবং আইনের মধ্যে যে সুযোগগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের স্বার্থে সর্বোপরি, রাষ্ট্র প্রথম, দেশের স্বার্থে আমরা সেই কর্মসূচি